তাড়াতাড়ি উঠো চলো সুপার বয়েস সুপার কক্সবাজারের রোহিঙ্গা শিবিরগুলোর খাদ্য সহায়তা কমিয়ে অর্ধেকে নামিয়ে এনেছে জাতিসংঘ। তহবিল সংকটের কারণে প্রতি মাসে একজন রোহিঙ্গা নাগরিকের জন্য দেওয়া অনুদান $12.50 থেকে কমিয়ে $6 করা হয়েছে। এটি আগামী এপ্রিল মাস থেকে কার্যকর করা হচ্ছে। আর এই খবরে কক্সবাজারে অবস্থিত রোহিঙ্গাদের মাঝে দেখা দিয়েছে নানা প্রতিক্রিয়া। বিভিন্ন আন্তর্জাতিক দাতা সংস্থার সহযোগিতায় কক্সবাজারের উকিয়া ও টেকনাফে অবস্থিত 12 লাখের বেশি রোহিঙ্গাদের খাদ্য সহায়তা দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক দাতা সংস্থার সহযোগিতায় কক্সবাজারের উকিয়া ও টেকনাফে অবস্থিত 12 লাখের বেশি রোহিঙ্গাদের খাদ্য সহায়তা দিয়ে আসছে জাতিসংঘ। এতে প্রতিটি রোহিঙ্গা নাগরিকের জন্য প্রতি মাসে $12.50 করে অনুদান দিয়ে আসছে। কিন্তু হঠাৎ করে তহবিল সংকটের কারণ দেখিয়ে $6 অনুদানের কথা জানিয়েছেন জাতিসংঘ। এমনিতেই প্রতি মাসে একজন রোহিঙ্গা নাগরিকের জন্য দেওয়া অনুদান $12.50-এও সংকুলান হতো না। তার উপর $6 নেমে আসায় কপালে চিন্তার বাস পড়েছে রোহিঙ্গাদের। রোহিঙ্গারা বলছেন খাদ্য সহায়তা কমিয়ে আনায় ক্যাম্পে মারাত্মক অর্থ সংকটে পড়বে রোহিঙ্গারা। বিশেষ করে বেড়ে যাবে নানা অপরাধ কর্মকাণ্ড। উকিয়া রোহিঙ্গা ক্যাম্পে বসবাসরত আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের সভাপতি বলছেন জুবাইর মোহাম্মদ বলছেন উকিয়া রোহিঙ্গা ক্যাম্পে বসবাসরত আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের সভাপতি মোহাম্মদ জুবাইর বলছেন, জাতিসংঘের অর্থ সহায়তা অর্ধেকে কমিয়ে আনায় রোহিঙ্গা ক্যাম্পে অর্থ সংকট মারাত্মকভাবে প্রভাব পড়বে। এতে করে রোহিঙ্গা খুন, ধর্ষণ, ছিনতাই, ডাকাতি সহ নানা অপরাধ বেড়ে যাবে। উল্লেখ্য 2017 সালের আগস্ট মাসে মায়ানমারের রাখাইন প্রদেশের বেশ কয়েকটি পুলিশ স্টেশন ও সেনা ছাউনিতে একজুঁয়ে বোমা হামলার জের ধরে সে দেশের সেনাবাহিনী রোহিঙ্গাদের নির্যাতন, হত্যা, ধর্ষণ, লুটপাট, বাড়িঘরে অগ্নিসংযোগ করে। এতে টিকতে না পেরে সীমান্ত পেরিয়ে
কক্সবাজারের টেকনাফ ও উখিয়ার কুতুপালংয়ে আশ্রয় নেয় 12 লাখেরও বেশি রোহিঙ্গা। পরে জাতিসংঘ ও অন্যান্য দাতা সংস্থার পক্ষ থেকে তাদেরকে খাদ্য ও অন্যান্য সহায়তা প্রদান শুরু হয়। তারপর থেকে এখন পর্যন্ত এই ব্যবস্থা চলে আসছে। তানিম চৌধুরী, কক্সবাজার ভয়েস। ওই দিন আমাদের এসএসসি 2025-এ মডেল টেস্ট ছিল, চূড়ান্ত মডেল টেস্টের হায়ার ম্যাথ, অর্থাৎ চতুর্থ সাবজেক্টের পরীক্ষা ছিল। আমি একজন ছিলাম, পরিদর্শক ছিলাম। আমি 42 নম্বর কক্ষে পরিদর্শনকালে হঠাৎ করে দেখি একটু শব্দ হচ্ছে, মানুষজনের শব্দ হচ্ছে। আমরা কিন্তু একজন করে আমরা কিন্তু প্রতিটা হলে একজন করে শিক্ষক ডিউটিরত ছিলাম। আমাদের একজন স্কুলের কর্মচারী আমাকে দিয়ে বলে যে ম্যাডাম, এখানে তো অনেক লোকজন এসছে, সাংবাদিক সহ বিভিন্ন রকম ওই হেড স্যার আসছে মানে বলা তো ওই আমাদের রমজান আলী স্যার। আমরা থাক, আমরা কী করবো ওরা এরকম বলছে। আমাদের না, তোমরা কী করবো, তোমরা তোমাদের দায়িত্ব পালন করো। যেহেতু আমাদের ওই পরীক্ষার হলে আমি ওকে শব্দ ছোট করতে বললাম, কারণ পরীক্ষার্থীদের এটা বারবার আমাদের কোমলমতি শিক্ষার্থীগুলো আতঙ্কিত হচ্ছে। ওটা ওদের পরীক্ষা এবং হায়ার ম্যাথের পরীক্ষা। আমি ওদেরকে বললাম যে কি সরে যাও, চলে যাও। তা আমি ওদেরকে চলে যেতে বললাম, আমি স্বাভাবিকভাবে আমার ডিউটি দিচ্ছি। হঠাৎ করে ধমধম শব্দ হওয়াতে আমি একটু দরজার ফাঁকে আসলাম, দেখি তালা ভাঙছে। এখন আমি যেহেতু আমাদের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের আর রুমে আসতে বারণ করেছি বাচ্চাদের শান্তিপূর্ণ পরীক্ষার জন্যে, ওরা কেউ গিয়ে আমাদের কিন্তু ইনফরমেশান দিচ্ছে না কিছু। আমি দেখছি কি ধামধাম তালা ভাঙছে, শোরগোল। ওখানে সাংবাদিকরা হাঁটাহাঁটি করছে ক্যামেরা নিয়ে, আরও অন্যান্য মানুষজন আছে, উদ্ধত কতগুলো মানুষজন দেখছে। কিন্তু আমি ওই ভদ্রলোককেও দেখি নাই, আমাদের রমজান আলী স্যারকেও দেখি নাই, ওনারা ওখানে ঢুকে গেছে। একটা আপনারা সবাই জানেন, আমাদের কক্সবাজার মডেল হাই স্কুলটা হচ্ছে যে একেবারে বাতিঘর বললে হবে, কক্সবাজারের শিক্ষার বাতিঘর বললে হবে। এখান থেকে কিন্তু আধুনিক শিক্ষা, স্মার্ট শিক্ষা, সমসাময়িক শিক্ষা সব কিন্তু বাচ্চারা পাচ্ছিল, সবাই জানে। এই সুনামধন্য স্কুলটাকে পরিচয় করে দেওয়ার কিচ্ছু নেই। 2014 সাল থেকে উনি আসার পর থেকে যে পরিমাণ 14-15 সাল উনি একরকম ছিল, 17 থেকে উনার যে লুটপাট, উনার বিরুদ্ধে প্রায় 3 কোটির কাছাকাছি, 2 কোটির উপরে ওনার বিরুদ্ধে দুর্নীতি, এগুলো একদম প্রমাণিত। আমি বলবো না, কারণ যেহেতু এগুলো আমাদের এখনও তদন্তাধীন আছে। আপনারা জানবেন 28শে ফেব্রুয়ারি আমাদের কি হয়েছে, আমাদের কিন্তু মাওসি থেকে উচ্চশিক্ষা, মাধ্যমিক উচ্চশিক্ষা থেকে কিন্তু ওনার তদন্তের জন্য এসেছিল। ওনারাও দুঃখ প্রকাশ করেছেন কি ওই দিনও কিন্তু আমাদের রমজান আলী স্যার ওনাদেরকে সহযোগিতা করেননি, উনি আসেননি তদন্তে। আমরা সব টিচাররা ছিলাম কিন্তু উনি আসেননি। তাহলে ওনার দুর্নীতিটাই হচ্ছে আমাদের ফোকাস, দুর্নীতি, স্বজনপ্রীতি, ওনার ইচ্ছে মতো স্বেচ্ছাচারিতা যা নেই সব করেছেন। হ্যাঁ, আমরা অনেক সহ্য করেছি, যেহেতু এখানে সমস্ত শিক্ষার্থীরা কিন্তু যথেষ্ট সহনশীল, বিনয়ী এবং সব ঐতিহ্যবাহী পরিবারের সন্তান। ওরা কিন্তু টাকার জন্য শিক্ষকতা করতে কেউ আসেনি, সবাই আত্মার সাথে জড়িয়ে গেছে মডেল হাই স্কুল। সমস্ত দাবি ছিল ওরা দুর্নীতি শ্বেতপত্র সবার হাতে এখন। এই দুর্নীতি মুক্ত আমরা একটা শিক্ষাঙ্গন চাই, যেখানে শিক্ষা এবং শিক্ষার্থীর মধ্যে সম্পর্ক হবে, শিক্ষা দান এবং শিক্ষা গ্রহণ, এটাই আমাদের চাওয়া। আপনার নাম? বনানী চক্রবর্তী, সিনিয়র শিক্ষক, কক্সবাজার মডেল হাই স্কুল। ধন্যবাদ। আসলে এটা হচ্ছে 8 মার্চ 2025 তারিখ, স্কুল রমজান উপলক্ষে বন্ধ। এসএসসি পরীক্ষার্থী 2025 বেচদের মডেল টেস্ট চলছিল ওই দিন, শনিবার। ওই দিন আমরা ওনার মাধ্যমে সাংবাদিকদের বিভিন্ন ফেসবুক চ্যানেলে আমরা দেখছি কি উনি স্কুলে তালা ভেঙে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের জেলা প্রশাসন কর্তৃক তৎকালীন এডিসি শিক্ষা ও আইসিটি মহোদয় কর্তৃক রেজুলেশন ও অফিস আদেশে দায়িত্ব দেওয়া ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কক্ষের তালা ভেঙে উনি ওখানে প্রবেশ করে চেয়ারে বসে আছে। আমরা এটা ফেসবুক লাইভে বিভিন্ন চ্যানেলে দেখছি। ওটা দেখে আমরা বিকাল 4টা নাগাদ, এক টিচার তো এক জায়গায় বন্ধে চলে গেছে, 4টা নাগাদ আমরা স্কুলে এসে পৌঁছে অফিস প্রধান অফিস সহকারী যিনি আছেন তার মোবাইল নাম্বার দিয়ে আমাদের ওই রমজান স্যারের, যিনি এখানে তালা ভেঙে ঢুকেছেন, তাকে ফোনে যোগাযোগ করা হলো, ফোন করা হলো। এখানে একটা উল্লেখ্য বিষয় যে আমরা যখন আসি তখন দেখি যে উনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের রুমটা আর আলাদা একটা তালা দিয়ে দিয়েছেন, এবং এই স্কুল ভবনের প্রধান ফটকে ঢোকার, যে প্রধান ভবনে ঢোকার প্রধান, সেটা উনি আরেকটা তালা দিয়েছেন। আমরা স্কুল উঠতে পারছি না।
তাই আমরা সহকারী প্রধান এই অফিস সহকারী ওনাকে ফোন দিয়ে জানতে হয়েছে আপনি তালা ভেঙে ঢুকেছেন কেন ভারপ্রাপ্ত প্রধানের, যাকে ডিসি জেলা প্রশাসন থেকে দায়িত্ব দেওয়া হয়েছিল। এটা ওনার কাছে জানতে চাওয়া হয় এবং চাবি দিতে অনুরোধ করা হয় যে আমরা স্কুলে ঢুকবো। উনি কোনো উত্তর না দিয়ে চুপচাপ আছেন, মোবাইলটা কেটে দিয়েছেন। এর কিছুক্ষণ পরে আমরা দেখি যে এই বিদ্যালয় প্রাঙ্গণে পুলিশ আসে। পুলিশ আমাদের কাছ থেকে ঘটনাটা জানতে চায়। আমরা ওনাকে বলেছি পুলিশদেরকে যে এখানে আমরা কোনো হানাহানি মারামারি করতে আসি। উনি আমরা ফেসবুক লাইভে উনি যে সাংবাদিকদের এনেছেন ওখানেই আমরা দেখতেছি উনি তালা ভেঙে ঢুকেছেন, সাক্ষাৎকার দিচ্ছেন উনি। তা আমরা এটা জানতে চেয়েছি, উনি বলতে চাচ্ছেন যে আমার কাছে একটা হাইকোর্টের রায় আছে। তখন আমরা পুলিশদেরকে বলছি হাইকোর্টের রায় নিশ্চয়ই তালা ভেঙে ঢুকেন এটা বলা হয় নাই। হাইকোর্টের রায় যদি থাকে এটাকে আমরা সেলুট। এই রায় দিয়ে উনি ডিসি স্যারের কাছে যেতে পারেন, এডিসি শিক্ষা আইসিটি স্যারের কাছে যেতে পারেন, জেলা শিক্ষা অফিসারের কাছে যেতে পারেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের যেতে পারেন, সংশ্লিষ্ট বুথ বলেন মাওসি বলেন ওখানে দিয়ে উনি প্রপার চ্যানেলে ওনাদেরকে নিয়ে আসতে পারেন। এবং ডিসি স্যার যাকে দায়িত্ব দিয়েছেন ভারপ্রাপ্ত ডিসি স্যার প্রপারলি ওনাকে ওটাই নেবেন। এটা এরকম করে উনি তো তালা ভেঙে ডাকাতের মতো সন্ত্রাসী গাইতে তো স্কুলে ঢোকার বিষয় না। এটা শুনে উনি ওই বাসভবনে উল্লেখ্য যে ওই বাসভবনটাও তালাবদ্ধ ছিল। উনি স্কুল থেকে পলাতক পর থেকে ওই তালা ভেঙে উনি ওখানে ফ্যামিলি নিয়ে প্রবেশ করে বসে আছেন। তখন পুলিশ ওনার সাথে যোগাযোগ করে ওনাকে বলেন যে আপনার এই শুনলাম, আপনি তো কাইন্ডলি এখান থেকে চলে গেলে ভালো হবে। ইতিমধ্যে কিছু উৎসুক ছাত্র এখানে উপস্থিত আমরা আসার আগে থেকে, এবং এলাকার কিছু অভিভাবকও জনগণও এখানে উপস্থিত। তো ওনার রিকোয়েস্ট করে উনি বলে যে আমি ইফতারের পর চলে যাব। তো ইফতারের পর পুলিশের উপস্থিতিতে উনি চাবিটা অফিস সহকারীকে দিয়ে ব্যাগেজ নিয়ে অনেক ডকুমেন্ট ভারী ব্যাগ মানে আসছিলেন খালি হাতে, কিন্তু যাচ্ছে যে অনেক ব্যাগ ট্যাগ নিয়ে ডকুমেন্ট নিয়ে। তো এগুলো নিয়ে গিয়ে বললো যে চলে যাচ্ছেন। এবং আমরা অফিস খুলে দেখি যে আমাদের স্কুলের অফিসের যে সিসি ফুটেজ নষ্ট করার জন্য উনি যে ওই ফুটেজগুলো নষ্ট করে দিয়েছেন, একটা কন্ট্রোল বক্স ছিলেন ওটা নাই, ওটা নিয়ে গেছেন। এবং স্কুলের শিক্ষার্থীদের বেতন আদায় রেজিস্টার পাই নাই, কিছু শিক্ষার্থীদের তথ্য বই পাই না, আর কিছু ডকুমেন্ট পাইনি। নির্দিষ্ট ওনার 2017 সাল থেকে বিশেষ করে 2017 সাল এবং 21 সাল থেকে ওনার বিরুদ্ধে স্কুলের অর্থ আত্মসাতের দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে নানাভাবে নিউজ পেপারে লেখালেখি হচ্ছিল এবং প্রাক্তন ছাত্ররা আন্দোলন করছিল, সাথে বর্তমান কিছু ছাত্র আন্দোলন করছিল। সর্বশেষ 21 আগস্ট প্রাক্তন ছাত্র, বর্তমান ছাত্র এবং কিছু অভিভাবক একেবারে বৃহৎ আকারে আন্দোলন করে এখানে কক্সবাজার সদরের গুনগাছতলা প্রধান সড়ক এলাকায় ব্লকেট করে ওনার বিরুদ্ধে আন্দোলন করে। উনি 21 আগস্ট থেকে স্কুল থেকে পলাতক। তো ওই স্টুডেন্টরা শেষ পর্যন্ত এডিসি শিক্ষা স্যারের কাছে যান। এডিসি শিক্ষা স্যার ওই তৎকালীন প্রধান শিক্ষক রমজান স্যারের সাথে যোগাযোগ করলে উনি বলেন যে আমি কালকে এসে আপনাকে পদত্যাগ দিয়ে যাব। এর প্রেক্ষিতে একজন ম্যাজিস্ট্রেট দিয়ে তৎকালীন এডিসি শিক্ষা আইসিটি মহোদয় স্টুডেন্টদের কাছে পাঠিয়ে বলছে তোমরা আন্দোলনটা উইথড্র করো, উনি কালকে পদত্যাগ দেবেন। এরই প্রেক্ষিতে আন্দোলন উইথড্র করে বাচ্চারা উইথড্র করেছে। কিন্তু উনি সেই থেকে অদ্যাবধি কোনো যোগাযোগ না করে উনি আর যোগাযোগ স্কুল থেকে পলাতক রয়ে অনুপস্থিত আছেন। পরে 25 আগস্ট বাচ্চারা আবার আন্দোলন শুরু করে এডিসি শিক্ষা মহোদয়ের কাছে যান। এডিসি শিক্ষা মহোদয় তৎক্ষণাৎ শিক্ষকদের সাথে, উনি একটা অ্যাডহক কমিটি সভাপতি ছিলেন, উনি মিটিং করে রেজলিউশন করে ওনাকে পলাতক ঘোষণা করে রেজলিউশন করেছেন এবং একটা অফিস অর্ডার দিয়ে আমাদের নূর মোহাম্মদ স্যারকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দেন। ওনার বিরুদ্ধে যে অভিযোগগুলো ছিল, উনি 2017 সাল থেকে 24 সালের জুন পর্যন্ত 2 কোটিরও অধিক টাকা স্কুলের শিক্ষার্থীর কাছ থেকে আদায়কৃত বিভিন্ন পরীক্ষার ফি, ভর্তি ফি, মাসিক ফি আদায়কৃত অর্থ স্কুলের ব্যাংকে জমা না দিয়ে নিজে রেখে আত্মসাৎ করেন। এছাড়া শিক্ষককে দারোয়ান দিয়ে হেনস্থা করা, আরেকটা শিক্ষককে অন্যায়ভাবে নিয়মনীতি বহির্ভূতভাবে বহিষ্কার করা, স্বেচ্ছাচারিতার অভিযোগ রয়েছে ওনার বিরুদ্ধে। আমরা যখন এই অভিযোগগুলি ওনাকে সরাসরি বলি, উনি একদম ভরা মিটিংয়ে টিচারদেরকে ক্রস ফায়ার দেওয়ার হুমকি দেন, আমার বিরুদ্ধে গেলে আমি একটা ক্রস ফায়ার দেব। এখানে আরও একটা উল্লেখ্য যে স্কুলে 2017 সালে একটা সুন্দরভাবে ম্যানেজিং কমিটির নির্বাচন হয়। সেই নির্বাচন পরবর্তী 3 দিনের মধ্যে ডকুমেন্টগুলো বোর্ডে পাঠাতে হয়। উনি সুকৌশলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী
ওগুলো 3 দিন না পাঠিয়ে উনি 21 দিন পর ওখানে পাঠান, যাতে এটা গ্রহণযোগ্য না হয়। উনি কমিটি চান না স্কুলে, যেন উনি নিজে একাই সব চালিয়ে তসরুপ করতে পারেন। একইভাবে এটা গ্রহণ না করে ওনাকে সুকোজ করেছেন, কেন আপনি এটা 3 দিনের মধ্যে না দিয়ে 21 দিন পরে দিলেন। উনি জবাবে বলেছেন, এটা আমি জানতাম না, আমার বাবা অসুস্থ, 3 দিনে দিতে হয়, আমি জানতাম না। কিন্তু বোর্ড এটাই অ্যাকসেপ্ট না করে বোর্ড তাকে একটা বলছে অ্যাডক কমিটি করার জন্য চিঠি দেন। উনি কী করেন, নেপথ্যে থেকে ওই 17 সালের নির্বাচনে একজন অভিভাবক কর্তৃক হাইকোর্টে একটা মামলা করেন অ্যাডক কমিটি না করার জন্য এর বিরুদ্ধে। তো এটাও উনি নেপথ্য আছে, এটা আমরা কেমনে বুঝলাম? মামলা করেছেন অভিভাবক, উনি মামলা খরচগুলো দিয়েছেন স্কুলের তহবিল থেকে, যেটা স্কুলের তহবিলে এই রেকর্ড আছে, হিসাবে রেকর্ড আছে। সেই জন্য বুঝছি যে উনি ইচ্ছে করে যেন মামলা জুলে রেখে যেন কমিটি না হয়। তদুপরি 5 বছরে এই মামলা চলে। পরে অভিভাবকরা ওনারাই ওই অভিভাবকের সাথে আলোচনা করে মামলাটা উইথড্র করা হলে এই নিয়ম অনুযায়ী একটা অ্যাডক কমিটি আনেন। ওই অ্যাডক কমিটিও উনি তৎকালীন আওয়ামী লীগের কক্সবাজার আওয়ামী লীগের সেক্রেটারি মুজিব সাহেব ছিলেন, ওনাকে নিয়ে উনি একটা অ্যাডক কমিটি করেন। অ্যাডক কমিটির কাজ হচ্ছে 6 মাসের মেয়াদ, 6 মাসের মধ্যে একটা ম্যানেজিং কমিটি নির্বাচন দিবেন। প্রধান শিক্ষক রমজান আলী উনি ওই কমিটির কোনো ধরনের নির্বাচনের কাজ না করে দ্বিতীয়বার একই অ্যাডক কমিটিকে কপি করে নিয়ে আসেন। ওই দ্বিতীয় অ্যাডক কমিটিও 6 মাস মেয়াদ, 6 মাসের মধ্যে কোনো ম্যানেজিং কমিটির কাজ করেন নাই। আবার তিনি তৃতীয়বার আরেকটা একই কপি জমা দিয়ে অ্যাডক কমিটি দেন, কিন্তু তখন বোর্ড এই এডিসি শিক্ষা, তৎকালীন এডিসি শিক্ষা আইসি স্যারকে সভাপতি করে অ্যাডক কমিটি দেন। এরপরে 5ই আগস্ট এই দেশের উদ্ভূত পরিস্থিতি হলো, এই হচ্ছে ওনার পরিস্থিতি। থেকে পাঠাই দিই নেই। আমরা যখন এখানে বিকাল আনুমানিক 4টা নাগাদ উপস্থিত হই, তখন দেখি যে স্কুল তালাবদ্ধ, স্কুল ভবনের প্রধান গেটও তালাবদ্ধ। খুলতে গিয়ে দেখি যে তালা নেই, এটা নতুন উনি তালা লাগিয়ে দিয়েছেন। এবং আমরা জানতে পারি যে উনি স্কুল ক্যাম্পাসের মধ্যে যে এই প্রধান শিক্ষকের আবাসন আছে, ফ্ল্যাট আছে, সেখানে উনি আছেন। তাহলে উনি এটা তালাবদ্ধ করে রেখে উনি ওখানে আছেন। পুলিশ আসলে পুলিশকে আমরা বলি যে এই ব্যাপার এখানে, তখন পুলিশ ওনাকে জানালে উনি বলে যে আমি ইফতারের পর চলে যাবো। এই তদুপরি উনি ইফতারের পর পুলিশের উপস্থিতিতে চাবিটা দিয়ে চলে যান, অনেক ডকুমেন্টস এখানে নিয়ে, ব্যাগ গাড়ি সহ নিয়ে। পরে আমরা এখানে দেখেছি যেগুলো একটু আগে বললাম ওই জিনিসগুলো পাইনি। আমরা কোনো চাইনি, উনি নিজেই চলে গিয়েছেন। তবে আমরা বলি যে আপনি ডিসি স্যারের কাছে আসেন, প্রপার চ্যানেলে আসেন, আইনগতভাবে আসেন। আমরাও আইনের মানুষ, হাইকোর্টের ইয়ে থাকলে ওটা কিন্তু সেলুট, ওটা শিরোধার্য। শিক্ষা ডিপার্টমেন্ট আমি 2000 সাল থেকে অত্র স্কুলে আছি, প্রায় 25 বছর চলমান। সর্বশেষ আমাদের সর্বশেষ চাওয়া হচ্ছে ওনার বিরুদ্ধে আমরা এই শিক্ষা সংশ্লিষ্ট সর্বোচ্চ প্রশাসন, মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসিতে আমরা অভিযোগ করেছি। সেই অভিযোগ এবং ডিসি স্যারের কাছেও আমরা অনাস্থা দিয়েছিলাম, এডিসি শিক্ষা স্যারের কাছে। সেখানে ওনার প্রত্যেকটা অভিযোগ, 12 থেকে 14টা অভিযোগ লিখিত আছে। সেগুলোর সুষ্ঠু তদন্তপূর্বক ওনার যত স্বেচ্ছাচারিতা, আর্থিক দুর্নীতি আছে, সবগুলোর সুষ্ঠু তদন্ত হয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হোক। উনি যদি দুর্নীতি প্রমাণ হয় ওনাকে শাস্তি দেওয়া হোক, দুর্নীতি প্রমাণ না হলে না আইনগতভাবে যাওয়া হয় তা হবে। ওনার দুর্নীতিগুলো একটু করে আমি সংক্ষেপে বলছি। উনি এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে ফর্ম ফিল আপ ফি বোর্ড নির্ধারিত ফি চেয়ে বেশি নেন। কেন্দ্র ফি একবার না 2বার করে নেন। শিক্ষকদের প্রভিডেন্ট ফান্ডের টাকা বেতন থেকে কর্তন করে শিক্ষকদের স্ব অ্যাকাউন্টে জমা দেন নাই। শিক্ষকদেরকে ক্রস ফায়ারের হুমকি দেন এবং দারোয়ান দিয়ে, নাইট গার্ড দিয়ে শিক্ষককে টেনে হিসড়ে হেনস্থা করেন। 2017 সাল থেকে 24 সালের জুন পর্যন্ত 2 কোটির অধিক টাকা, প্রাপ্ত টাকা, আদায়কৃত টাকা শিক্ষার্থীর কাছ থেকে স্কুলের স্ব অ্যাকাউন্টে জমা না দিয়ে ক্যাশ রেখে দেন। এবং ফর্ম ফিল আপের ফি থেকে অনেক টাকা উনি যথাযথ রেজিস্টার মেনটেন করেন না, যা নথি দেখলে বোঝা যাবে। আরও আছে 2014 সাল থেকে জয়েন করেছেন। 14 সালের এক্সাক্ট তারিখটা আমার মনে নেই, দেখতে হবে। 14 সালের সম্ভবত মাঝামাঝি বা ডিসেম্বর থেকে হতে পারে, এটা দেখে বলতে হবে। তবে 2014 সাল, সেই 2014 সাল থেকে তিনি করেন। তিনি 21 আগস্ট থেকে স্কুল থেকে পলাতক এবং জেলা প্রশাসনের নথি তিনি পলাতক, রেজলিউশন আছে, অফিসার আছে, এই থেকে অধ্যাপক তিনি স্কুলে অনুপস্থিত, যেটা হাজির টাকা দেখতে হবে। উনি প্রধান শিক্ষক রমজান আলী স্যার, উনি তো 2014 সালের দিকে আমাদের স্কুলে প্রধান শিক্ষক হয়ে এসেছিলেন। উনি ওনাকে আমরা অত্যন্ত
সাদরেই গ্রহণ করেছিলাম এবং আমরা দীর্ঘদিন এখানে রেগুলার প্রধান শিক্ষক না থাকাতে আমরা খুব বেশি উচ্ছ্বসিত হয়ে ওনাকে স্কুলটার হিসেবে আশা করেছিলাম যে উনি স্কুলটাকে সামনের দিকে নিয়ে যাবেন, ওনার নেতৃত্বে স্কুল সামনের দিকে এগিয়ে যাবেন। কিন্তু আমরা অতীব দুঃখের সাথে এবং পরিতাপের ইয়ের সাথে লক্ষ্য করলাম যে উনি আসলে দুর্নীতি এবং স্বজনপ্রীতি স্বেচ্ছাচারিতার বিষয়গুলো আমরা জানি অনেকের মধ্যেই থাকে, কিন্তু ওনার মধ্যে এত বেশি প্রকট যে উনি ওনার রক্ত মাংসে এগুলো মিশ্রিত এবং মিশ্রিত হয়ে গিয়েছিল। আমার একটা আশ্চর্য লাগে যে উনি এই স্কুলে চাকরি নেওয়ার আমার মনে হয় আপনাদের মনে আছে কিনা জানি না, এখানে চাকরি নেওয়ার 5 মাসের ব্যবধানে উনি আমাদের কাছ থেকে চাঁদাবাদের একটা পায়তারা হিসেবে শিক্ষকদের কাছ থেকে 2,500 টাকা 3,000 টাকা করে স্কুলকে জাতীয়করণের নাম দিয়ে স্কুলকে আমি সরকারিকরণের হাইওয়েতে তুলে দেবো এই ভুয়া যুক্তি দেখিয়ে আমাদের কাছ থেকে 2,500 টাকা, অনেকের কাছ থেকে 3,000 টাকা করে প্রায় 65,000 টাকা উনি আমাদের কাছ থেকে নিয়ে গিয়েছিলেন। অথচ এইরকম যে কাজের জন্য উনি নিয়েছিলেন এরকম কোনো কাজ তিনি করতে পারেন নাই, করেনও নাই। অর্থাৎ এটা দিয়েই ওনার দুর্নীতির পথে যাত্রা শুরু হয়েছিল। আর এখন আমরা যা দেখতেছি উনি আসলে প্রধান শিক্ষক হতে উনি তো আমাদের স্কুলের যে শিক্ষার যে মান ধরে রাখার কথা ছিল, উনি এই স্কুলের যে শিক্ষার মানের উনি আসার আগেও যে শিক্ষার যেটুকু মান ছিল উনি সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোনো অবদান রাখতে পারেননি। এটা একটা বাস্তব সত্য কথা। এর মূল কারণটা হচ্ছে উনি বেসিক্যালি প্রধান শিক্ষক, উনি কোনো শিক্ষক না। উনি বিগত 10 বছরের মধ্যে উনি 10 বছর এখানে অবস্থান করেছেন, আমরা দেখি নাই যে উনি রেগুলার কোনো দিন একটা কোনো বিশেষ কোনো সাবজেক্টের কোনো ক্লাস করতে তেমন কোনো আগ্রহ ওনার ভিতরে আমরা দেখি নাই। আর এই কেবলমাত্র যখনই কোচিং হয়, যখন এক্সট্রা টাকা পয়সার ব্যাপার জড়িত থাকে তখন আবার তিনি ক্লাস নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেন, তাও মানে লেস ইম্পর্টেন্ট কোনো সাবজেক্টের বিষয়ে। তো এই জন্য আমি বলবো যে উনি আসলে যেহেতু জীবনের শুরু থেকেই উনি প্রধান শিক্ষক ছিলেন এবং সহকারী শিক্ষক কখনো সহকারী শিক্ষক ছিলেন না, এই জন্য শিক্ষকতার যে গুণাবলীগুলো ওনার ভিতর কখনো ডেভেলপ করে নাই, বিকশিত হয় নাই। এই জন্য শিক্ষকের যে মানবিক আচরণ এবং আপনার এই শুদ্ধ আচার বলতে যা বোঝায় এই বিষয়গুলো ট্রেডসগুলো ওনার ভিতরে ডেভেলপ করে নাই। এই জন্য উনি মূলত একজন প্রধান শিক্ষক, উনি শিক্ষক নন। প্রধান শিক্ষক যেহেতু একজন প্রশাসনিক পোস্ট, ওনার ভিতরে প্রশাসনিক যে মনোভাবটা, বিশেষ করে আমলাতান্ত্রিকতার যে মনোভাব ওনার ভিতরে আমরা যা দেখেছি তা আশ্চর্যজনক বিষয়। উনি শিক্ষক হেনস্থা থেকে শুরু করে ওনার পছন্দ না হলেই কোনো কথা যদি পছন্দ না হয় উনি শিক্ষকদেরকে যে কোনো ভাষায় কথা বলতে পারেন। এই যে আমি যে চেয়ারে বসেছি, আমার চেয়ারের পাশে একজন বর্তমান যিনি সরকারি প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতেছেন, ওনার সাথে একটা বিষয় কোচিং এর বিষয় নিয়ে একটা দ্বিমত হয়েছিল। এই জন্য তিনি ওনাকে সরাসরি মারাত্মকভাবে হেনস্থা করেছিলেন। আর ঘটনা যেদিন হচ্ছে 2024 সালের ইয়েতে, যেদিন আমার সাথে ওনার যে ইয়েটা হয়েছিল, সেদিন উনি ক্ষিপ্ত হয়ে ওনার দ্বারা বরখাস্তকৃত, ইলিগেলি বরখাস্তকৃত সাসপেন্ডেড একজন টিচারকে উনি উদ্ধত হয়ে লাঠিসোঁটা নিয়ে মারতে ঢুকেছিলেন। প্রথমে লাঠিসোঁটা ছাড়া খালি হাতে ওনাকে বকাবকি করতে ঢুকেন, তারপর উনি যখন এটাকে ওনাকে চ্যালেঞ্জ করেন তখন আবার দারোয়ান নিয়ে লাঠিসোঁটা নিয়ে এসে ওনাকে মারতে এসেছিলেন। তখন আমি তাকে বাধা দিয়েছিলাম। আমি যখন বাধা দিয়েছিলাম তিনি আমাকেই আবার মারধর করতে শুরু করেছেন। তো আমি ওনাকে বারবার বলতেছিলাম যে স্যার আপনি আমাকে মারধর করতেছেন, আমার তো আশ্চর্য লাগতেছে, আমি কি আপনাকে মারতেছি? আপনি চলে আসেন, এখানে ঘটনা বড় হয়ে যাবে, রক্তারক্তি হবে, আপনি কেন একজন প্রধান শিক্ষক হয়ে টিচার রুমে আপনি শিক্ষকদের মারতে আপনি আসছেন, চলে আসেন। তখন উনি আমাকে গালাগালি থেকে শুরু করে লাফালাফি ঘুষাঘুষি থেকে শুরু করে, কিন্তু শেষ পর্যন্ত আমি ধৈর্য ধরেছি। আমি ওনার গায়ে এক বিন্দু মাত্র একটি মুহূর্তের জন্য হাত তুলি নেই। আমি ওনার সম্মানটা আমি রক্ষা করে চলেছি এবং এভাবেই সেদিনে ঘটনাটা মোটামুটি সেই পর্যায়ে শেষ হয়েছিল। নাইলে উনি যে অবস্থায় গিয়েছিলেন এবং দারোয়ান নিয়ে যে লাঠিসোঁটা নিয়ে টিচারদেরকে মারতে এসেছিলেন, সেখানে যদি আমরা দায়িত্বহীনতার পরিচয় দিতাম তাহলে সেদিন এখানে মারাত্মক ধরনের ঘটনা হয়েছিল।
আর ওনার দুর্নীতি সম্পর্কে আপনারা এই সম্পর্কে শুনেছেন যে আমাদের যে ডকুমেন্টেড প্রায় 2 কোটিরও বেশি টাকা উনি স্কুলের টাকা হাতে হাতে ক্লাস থেকে টিচারদের মাধ্যমে গ্রহণ করেছেন। ওনার মন গড়া একটা হিসাবের মধ্যে লিখে রাখার কথা ছিল, সেখানেও লিখে রাখেন নাই। আর সেইটু 24 ঘন্টার ভিতর ব্যাংকে জমা দেওয়ার কথা ছিল, সেই ব্যাংকেও জমা দেন নাই। পরবর্তীতে আমরা ব্যাংকের ডকুমেন্ট নিয়ে যোগাযোগ করে যা দেখলাম যে উনি সত্যি এগুলো জমা দেন নাই। এখন শুনুন, আমরা হলাম শিক্ষক, উনি প্রধান শিক্ষক, আমরা সহকারী শিক্ষক। আমরা একটা প্রতিষ্ঠানের মধ্যে কাজ করি, আইন আমরা সবসময় শ্রদ্ধা করি। আর হাইকোর্টের যে কথা বললেন, হাইকোর্ট তো অ্যাপেক্স বডি অফ দ্য কান্ট্রি, এটা তো আইন এবং ডিসিশন এটা শিরোধার্য, সকলেই মানতে বাধ্য। আমরা কখনো বলি নাই যে আমরা আইনের ঊর্ধ্বে, আমরা বরং আইনকে সবসময় শ্রদ্ধা করি। উনি যে হাইকোর্টের কোনো আদেশ যদি নিয়ে আসেন, ওনার যথাযথ কর্তৃপক্ষের কাছে সেটা উনি এটা দেবেন, পুট আপ করবেন। ওনার কর্তৃপক্ষে এসে আমাদের স্কুল তো এখানে কর্তৃপক্ষহীন নয়, আমাদের স্কুলের পাশেই মাননীয় জেলা প্রশাসক মহোদয় স্যার আছেন, আমাদের মাননীয় জেলা এডিসি মহোদয়, শিক্ষা ও আইসিটি মহোদয় আছেন এবং শিক্ষা অফিস এখানে আছেন। এই হাইকোর্টের বিষয়গুলো যারা ইমপ্লিমেন্টেশনের দায়িত্ব ওনাদের কাছে দেবেন, ওনাকে নিয়ে আসবেন, ওনাকে সাদরে নিয়ে আসবেন। আমরা ওনাকে প্রয়োজনে ফুলের মালা দিয়ে নিয়ে আসবো। উনি যদি ওনার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো যদি উনি নির্দোষ প্রমাণিত হন। আমরা চাচ্ছি যে বাংলাদেশ তো একটা, আমরা বলবো যে একটা অন্তত আমেরিকার মতো মডার্ন কান্ট্রি না হলেও আমরা মডার্ন হওয়ার পথে চলতেছি। আমরা এখানে আধুনিকতার চর্চা করি। একটা এই স্কুলটা আইনের, এখানে যে মগের মূল্যকের, এখানে যে একজন ব্যক্তি চাইলে যে যা ইচ্ছে তা করতে পারবে না, এটা তো আমাদেরকে এস্টাবলিশ করতে হবে। একজন লোক, আপনি একটা প্রতিষ্ঠানের 2 কোটি টাকা খেয়ে ফেলবে, ওনার বিরুদ্ধে কথা বলা যাবে না, উনি ক্রসফেয়ার হুমকি দেবেন। ওনাকে যখন বলা হবে যে আপনি এভাবে করতেছেন কেন, স্কুলে টাকা পয়সা নষ্ট করতেছেন কেন, তখন উনি যে বলবেন আপনার কথা বলার কি, আমি প্রধান শিক্ষক, এটা আমার যা ইচ্ছা তা হবে, আমি প্রধান শিক্ষক, আমি যা বলবো তাই আইন, সেটাইতে চলবে। আপনার কথা বলেন কেন, আপনারা খালি চাকরি করবেন আর মাসে 2000 টাকা 3000 টাকা বা 10,000 টাকা যা আপনাদেরকে বেতন দিচ্ছি সেগুলো আপনারা এনজয় করবেন, এর বাইরে কোনো কথা বলবেন না। এটা আমি জানি, আমার সভাপতি জানে। এবার তারা স্কুলে বাবা প্রবেশ করতেছেন, হ্যাঁ, উনি তো এগুলি না করে জেলা প্রশাসন, মাননীয় জেলা প্রশাসনের মাধ্যমে উনি যে কোনো সময় এখানে অভিযোগ মেনে নিয়েছেন যে উনি কোটি কোটি টাকা দুর্নীতি করেছেন। আমার নাম সাইদুল আলম, আমি সিনিয়র শিক্ষক ইংরেজি। আমি এই স্কুলে আজকে প্রায় 98 সাল থেকে প্রায় 26 বছর পার হতে চলেছে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। সেদিন ছিল মনে হয় 8 তারিখ, 8ই মার্চ। স্কুল বন্ধ, আমার শরীর একটু অসুস্থ লাগতেছে। সকালে 9টার দিকে আমাকে আমার সাবেক টিচার ফোন করছে যে হুজুর স্কুল আসেন না। আমি বলছি যে আমার অসুস্থ লাগতেছে, আমি আজকে স্কুল আসবো না, আমি ভালো না এখন। তখন 10টা বা 10:30টার দিকে দেখি যে এই পলাতক হেড টিচার মানে রমজান আলী সাহেব আমার মোবাইলে ফোন দিছি। দেখি যে আমি রমজান আলী সাহেব। এখন আমি চিন্তা করলাম অবশ্যই রিসিভ করবো নাকি। আমার ওখানে আমার আশেপাশে আমার ওয়াইফ সহ আরও 2-3 জন ছিলেন। বলতে উনি ফোন করতেছে, কী বলতেছেন একটু দেখেন না, রিসিভ করো। তখন আমি রিসিভ করলাম, বলে যে হুজুর চাবি দেন আমাকে। আমি যে কী চাবি? বলতে আমার রুমের চাবি। আমার তো রুমের চাবি তো আমার কাছে নেই, আর থাকবো আমি তো পুরস্কার, আমি তো চাবি দিতে পারবো না আপনাকে। তারপরে যে না, আপনার কাছে চাবি, আমার কাছে চাবি নাই। তখন আপনার কাছে চাবি না থাকলে কার কাছে থাকবে? ওই কার কাছে থাকবে এটাও আমি জানি না। আমি মোটামুটি বলছি যে আমার কাছে চাবি নাই। তখন উনি কী করছে জানি না, শুনতেছি রহমানকে চাপ দিচ্ছে, আমাদের অফিস সহকারী আছে যে, ওনাকে চাবির জন্য চাপ দিচ্ছে। শেষ পর্যন্ত উনি বলছে আমার কাছে তো চাবি নাই, কী করবো? শেষ পর্যন্ত ও কীভাবে আমার এই রুমের তালাটা ভেঙে ওখানে ঢুকে, ওখানে অনেক জিনিস আছে, জিনিস ছিল একটা ওই যে কম্পিউটারের মতো দেওয়া ছবি টবি দেখা যায়, যেটা সব ওখানে অনেক মালামাল নিয়ে গেছে। তারপর এখানে আমাকে অনেকে ফোন দিচ্ছে যে
হুজুর আসেন না স্কুলে? আমি তো না, আমার অসুস্থ লাগতেছে, আমি আসবো না। আমি আসছি, তখন আমি ফেসবুকে দেখতেছি যে উনি স্কুলে ঢুকছে, এখন কেন পুলিশ আসছে। তারপর দেখি যে এই মাগরিবের সময় মনে হয় মাগরিবের পরে উনি বাসা থেকে তার বিভিন্ন জিনিস গাইড ট্যাগগুলি নিয়ে যাচ্ছে। আমি চিন্তা করতেছি উনি নিয়ে যাচ্ছে কেন। মাঝে মধ্যে পুলিশও দেখতেছি, দেখে আমাদের টিচারকেও দেখতেছি। তারপর মানে গতকালকে স্কুলে আসলাম, স্কুলে এসে সব আমি জানতে পারলাম যে উনি স্কুলে তালা ভেঙে ঢুকছে এবং ওনার ওই যে বাসগৃহ ছিল ওখানে পশ্চিমে, ওখানে উনি তালা ছিল, ওঠেও ভেঙে ওখানে ঢুকছে। তার পরিবার ছেলে সন্তান নিয়ে পরে দেখি যে, পরে শুনলাম যে প্রশাসন থেকে পুলিশ পাঠাইয়ে ওনাকে স্কুল থেকে বের করে নিয়ে গেছে প্রায় 8টার দিকে। এইটুকু জানি আমি। প্রথম কক্সবাজার মডেল হাই স্কুল। আমি এই স্কুলে প্রায় 87 থেকে এই স্কুলে মানে চাকরি করতেছি, চাকরিরত আছে। ধন্যবাদ। আমরা তো ক্লাসে যাই, ক্লাসে যাওয়ার পরে কিছু স্টুডেন্ট তো স্যারের পক্ষে কথা বলে, কারণ ওরা তো এত কিছু জানে না, ছোটো মানুষ। আর অনেক যারা বুঝে তারা বলে তো উনি দুর্নীতি করেছেন। বিষয় এরা এতদিনে অনেকেই জেনে গেছে, সব ডকুমেন্ট ওরা দেখেছে। স্টুডেন্টরা বলে মানে ওনার যে দুর্নীতি, ওনার যে স্বতন্ত্রিতা এগুলি সম্পর্কে ওরা জানার পরে ওদেরও প্রধান শিক্ষকের প্রতি একটা ওদের ক্ষোভ রয়েছে, আমি বুঝতে পারি। আর আমি যা দেখেছি, আমি তো 2003 থেকে এখানে আছি। স্যার এসেছে 2014 সালে, 14 থেকে 16 পর্যন্ত স্কুল মোটামুটি ভালোই চলছিল। 17 সাল থেকে আস্তে আস্তে ওনার মুখোশ উন্মোচিত হচ্ছিল। উনি বিভিন্নভাবে টিচারদেরকে হয়রানি করা শুরু করেছে, বিশেষ করে ক্লাস রুটিনে। যেমন আমি নিজেও একজন এরকম ভুক্তভোগী শিক্ষক, আমার ক্লাসগুলো নিয়ে একজনকে দেওয়া, উনি এগুলো বাণিজ্যগুলো উনি করতেন। আর হলো ওনার কোচিংয়ের প্রতি ওনার খুব আগ্রহ। বিশেষ ক্লাস যেটা আমরা এসএসসি ক্লাস যেটা করাই, এসএসসির বিশেষ ক্লাসে মার্চ থেকে শুরু হয়। ওখানে এই কোচিংয়ের প্রতি ওনার খুব আগ্রহ এবং স্টুডেন্টদেরকে উনি চাপ দেন। রেগুলার ক্লাস যেটা আমরা ক্লাস রুটিনে যেটা আমরা করি সেটার থেকেও উনি গুরুত্ব দেন বিশেষ ক্লাসকে। এবং শিক্ষকদেরকে উনি, যেমন আমাদের এখানে অনেক অভিজ্ঞ শিক্ষক আছেন, বোর্ডের প্রশ্ন পরিশোধক, তারপরে আপনার আরও আছেন এখানে মাস্টার ট্রেনার, বিভিন্ন বিষয়ে মাস্টার ট্রেনার শিক্ষকরা আছেন। ওনাদেরকে ক্লাস না দিয়ে উনি ওনার আজ্ঞাবহ শিক্ষকদেরকে ক্লাস দেন। এগুলো উনি করতেন। আমি নিজেও ভুক্তভোগী এই ব্যাপারগুলোতে। আর উনি আরেকটা কাজ করতেন, ওনার মেয়ে পড়তো এখানে। ওনার মেয়ের পছন্দের শিক্ষকদেরকে উনি বেশি মূল্য দিতেন। উনি ওনার মেয়ে যে শিক্ষকদেরকে চাইবে ওই শিক্ষকদেরকে উনি ওই সাবজেক্টগুলোতে দিতেন এবং ওই টিচারগুলো আবার ওনার মেয়েকে বাসায় পড়াতেন। এরকম আমাকে উনি এরকম করেছেন। একবার ক্লাস 7 আমি ক্লাস টিচার ছিলাম, আমাকে উনি ওখান থেকে নিয়ে অন্য একজন টিচারকে সেখানে দেন। ওনার মেয়ে ছিল তখন, ওনার মেয়ে বলেছেন আমাকে দেওয়া হবে না, অন্য টিচার, নতুন টিচার একদম জয়েন করা মাত্র 1 মাস আগে জয়েন করছে, এরকম শিক্ষককে উনি আমার বদল দিয়েছেন। তো আমি ওনাকে জিজ্ঞেস করিনি কিছু। আর আরেকটা জিনিস, আমরা তো প্রতিবাদ করতাম না, যেভাবে বলতো সেভাবে কাজ করছি। প্রতিষ্ঠানের স্বার্থে আমরা প্রতিষ্ঠানকে ভালোবাসি, যেই ক্লাস দিয়েছে আমরা সেই ক্লাস করেছি, সেই সুযোগটা উনি নিয়েছেন। বলবেন। আমি 2003 ফেব্রুয়ারি থেকে আছি এখানে। আমার নাম হলো কানিজ ফাতেমা, সহকারী শিক্ষক আইসি। ধন্যবাদ। আপনি যে প্রশ্ন করেছেন তার আলোকে উনি 8ই মার্চে তালা ভেঙে প্রধান শিক্ষকের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পক্ষের তালা ভেঙে ঢুকেছেন। এটার জন্য আমরা প্রথমে থানায় যাই, অফিসার ইনচার্জের কাছে যাই, গিয়ে আমরা এটা অভিযোগ আকারে দিই। ওনারা বলছে এটা আমাদেরকে না দিয়ে এটা আপনার জেলা প্রশাসনকে জানাবেন, মানে শিক্ষা বিষয় যেহেতু। তা আমরা এটা ওই জেলা প্রশাসনের ওই ডেসপাসে গিয়ে এটা অভিযোগ দিয়ে আসছি। যেটা প্রধান ভারপ্রাপ্ত, যেটা পলাতক রমজান আলী স্যার বলছেন ওইটা না, ওইটা আমরা দেখি নাই। এবং উনি প্রচার করলেও উনি সাংবাদিকদের কাছে ওইটা কোনো প্রচারে আমরা দেখিনি। আচ্ছা, ওনার জন্য এটা আমরা শিক্ষকদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেব। যেহেতু এটা তড়িৎ হচ্ছে বন্ধ, এখন আমরা সবার সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেব। আগাম বার্তা
আশঙ্কা করছি, কারণ উনি একই ঘটনা 8ই ডিসেম্বর 2024 বার্ষিক পরীক্ষা চলাকালীন ঘটিয়েছিলেন। বহিরাগত কিছু মানুষ নিয়ে উনি স্কুলে ঢুকে ওই বহিরাগত মানুষগুলো হলে ঢুকে দিয়ে হঠাৎ আজকে থেকে কেউ বের হবে না, রমজান আলীর কথা স্কুল চলবে, এটা বলাতে পারছে না, আমাদেরকে না মানিয়ে হল থেকে বের করে আন্দোলন করেন। অথচ এটা উল্টা উনি আমাদের বিরুদ্ধে অভিযোগ বের করেছেন। সেজন্য আমরা আশঙ্কা করছি এটা ভবিষ্যতে উনি এরকম করতে পারেন, এই জন্য আমরা জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। ধন্যবাদ। তোমাদের ব্যাপার, সম্পূর্ণ তোমাদের ইচ্ছা, এবং তোমাদেরকে ওনারা যদি প্রশ্ন করবেন যে যেটা সত্যি যেটা বলবো আপনি নাম এবং আপনি কোন ক্লাসে পড়েন একটু বলুন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ রাতুল। আমি বর্তমান এসএসসি পরীক্ষার্থী, ক্লাস 10 যমুনাতে। আমি আজকে স্কুলে আছি, আমাদের ফাইনাল মডেল টেস্ট পরীক্ষা চলতেছে, তাই পরীক্ষা দিয়ে শেষ করে আমি স্কুল থেকে যাব। আচ্ছা, ঠালা ভাঙার সময়, হ্যাঁ, ওইখানে তো ভারপ্রাপ্ত একজন কর্মকর্তার নাম আছেন, ওইটা থাকতে আপনি তো নিজেও একজন স্টুডেন্ট, জানেন, আপনারা ঠালা ভাঙতে গেলেন কেন ওই দিন? আমরা তালা ভাঙতে গেছি বলতে, আমরা এই স্কুল পরীক্ষা চলাকালীন আমাদের শহীদ স্যার নামে একটা টিচার আছে, উনি নাকি সিনিয়র শিক্ষক, এই সবার আগে উনি আসছে, উনি আমাদের ওইখানে হুমকি দিচ্ছে, পরীক্ষা দিচ্ছে, তখন মানে বলতেছে রমজান আলীটি ওনার নাকি অনেক পাওয়ার আছে, ওনার নাকি প্রশাসনের সাথে হাত আছে, এরপরে উনি আসলে নাকি পরীক্ষার হল অনেক চাপ কম দিবে, শিক্ষা বোর্ড থেকে নাকি চাপ কম দিবে। এরপরে বলতেছে এখন নাকি স্কুল ধ্বংস হয়ে যাচ্ছে, উনি নাকি সৎ পথে আছে, আর বলতেছে আমরা নাকি ওনার পক্ষে কথা না বললে মানে আমরা কষ্ট পড়বো, আমরা বিপদে পড়বো, ওইরকম বলে আমাদেরকে পরীক্ষা চলাকালীন বই দেখানো হয়েছে, ব্রেন ওয়াশ করছে। এরপরে আমরা পরীক্ষা দিয়ে বাইর হওয়ার পরে দেখতেছি রমজান আলী স্কুলে ঢুকছে, আর আমরা দ্বিতীয় তলায় এখানে আসছি, এখানে এসে আমরা আবার নিচে যাওয়ার জন্য যখন নামতেছি, এই কতগুলো সমন্বয়ক এসে আমাদেরকে আটকে ফেলছে, বলছে তোমরা নিচে যাও না, তোমরা এখানে দাঁড়াও, তোমরা নিচে যেতে পারবে না, এরকম বলছে। আমরা এখানে যখন হুমকি দিচ্ছে, আমরা আর কি করবো, আমরা পরিস্থিতির শিকার হয়ে রমজান আলীর পক্ষে কথা বলছি। পরে নেক্সট হামলা করতে আসলে আমাদের পদক্ষেপ হবে, ওনার বিরুদ্ধে কথা বলবো, কারণ উনি দুর্নীতি করছে এটা জানতে পারছি। তারপরে উনি এই যেটা এই বোর্ড থেকে পারমিশন নিয়ে আসছে বলছে ওটা ভুয়া, ওটা জানতে পারছি। তো এরপরে এই হাইকোর্ট থেকে যেটা জামিন নিয়ে আসছে, মানে সিগনেচার করছেন, ওনাকে নাকি এখানে স্কুলের চেয়ারে বসানোর জন্য ওনাকে সিগনেচার দিয়ে গিয়া করছে, ওইটা অনুমতি দিছে, ওইটাও জানতে পারছি ওইটা ভুয়া, এগুলো জানতে পারছি। তাই যদি এরপরেও যদি উনি স্কুলে আসে, তাহলে আমরা ওর বিরুদ্ধে আবার আন্দোলন করব। আমি কক্সবাজার মডেল হাই স্কুলের 10ম শ্রেণীর পরীক্ষার্থী, আর আমি যমুনা শাখার। আর ওই দিন অভিযোগের কারণ হচ্ছে যে কি, আমার নাম মোহাম্মদ জাহাজুল আলম জিশান। ওই দিন আমরা যখন এক্সাম দিয়ে বাইরে চলে গেছি, আমাদেরকে শহীদ স্যারে অনেক কিছু বলে আমাদেরকে ওনাদের পক্ষে নিয়ে চলে গেছিলো, যার কারণে আমরা নিরাশ হয়ে তাদের কাছে বাধ্য হয়ে কাজ করেছি। তারপর আমরা সবাই ওইগুলা তালা ভাঙার পরে উনি বসার পরে আমরা যখন বাইরে চলে গেছি, বাইরে চলে যাওয়ার পথে সমন্বয় বাপ্পি নামে একজন ভাই আছেন, উনি দুজন বড় ভাইয়াকে 4,000 টাকা নিয়ে পাঠিয়েছেন, বলতেছেন তোমাদের জন্য রমজান আলী স্যারে টাকা পাঠাইছেন নাস্তার জন্য, তোমরা নাস্তা করিও। আমরা ওইটা বলবো যে টাকাটা নিয়ে ফেলছি, কিন্তু ফার্স্টে নিতে চাই না, কিন্তু দ্বিতীয়বারের মধ্যে নিয়ে ফেলছি টাকাটা। নেওয়ার পরে আমরা ওইখান থেকে চলে গেছি যার পদ্ধতিতে। এরপরে লাস্টের থেকে ওনারা আসছে, স্যাররা আসছে, এটা